সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। নানা বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলছি অপরাধ নিয়ে। আপনারা জানেন 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে যে নতুন সরকার এসেছিল, অন্তর্বর্তী সরকার, সেখানে অপরাধী হয়ে উঠেছিল সব কিছুর মাপকাঠি। সামাজিক অপরাধ বেড়ে গিয়েছিল, মব সংস্কৃতির বিকাশ ঘটেছিল এবং যেটি হয় বিভিন্ন জেলায় আটক দাগী অপরাধীদের ছেড়ে দেওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে এবং এটি বজায় আছে। কারণ হলো নির্বাচিত সরকার এলেও সে অপরাধের সাথে যারা জড়িত তারা নানাভাবে সমাজকে অস্থির করার চেষ্টা করেছে এবং চেষ্টা করে যাচ্ছে। এবং রাজধানী সহ সারা দেশেই অপরাধ কর্মকাণ্ড বেড়ে চলেছে। সাধারণ চুরি ডাকাতি ছিনতাইয়ের পাশাপাশি একেবারে বড় অত্যাচার অনেক দিন ধরে চলছে বাংলাদেশে, কিশোর গ্যাং। তবে এসবের বাইরে টার্গেট কিলিং আমাদের জন্য এক নতুন সংখ্যা তৈরি করেছে, বিশেষ করে রাজধানীবাসীর জন্য। আমরা যদি একটু পেছনে ফিরে যাই, 2000 সালের 27 সেপ্টেম্বর ঢাকার আদালত চত্বর দিনের আলোয় সবার সামনে গুলি করে হত্যা করা হয় আলোচিত সন্ত্রাসী মুরগি মিলনকে। সেই ঘটনার পর দীর্ঘ সময় ধরে পাল্টাপাল্টি খুন আর গোলাগুলিতে কেঁপে উঠেছিল রাজধানী। অন্তর্বর্তী সরকারের আমলেও আমরা আদালত পাড়ায় প্রকাশ্যে টার্গেট কিলিং হতে দেখেছি এবং হত্যা করে পালিয়ে গেছে সন্ত্রাসী, তাকে কেউ ধরতে পারেনি। 2 দশক পরে ঠিক একই ধরনের ঘটনা আবার আমরা দেখতে পাচ্ছি। গত 28 এপ্রিল হঠাৎ করেই সন্ধ্যার সময় রাজধানীর ব্যস্ত সড়কে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী টিটনকে, নিউ মার্কেটের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনওয়াজ হলের কাছে। প্রশ্নটা নতুন করে, ঢাকা কি আবার সেই পুরনো অন্ধকার জগতে ফিরে যাচ্ছে? গত 21 মাসে রাজধানীতে ঘটেছে অন্তত 23টি আলোচিত সহিংস ঘটনা, এর মধ্যে 7টি সরাসরি খুন। আর বাকি ঘটনাগুলি কোথাও গুলি হচ্ছে, বোমা বিস্ফোরণ, কুপিয়ে জখম, হুমকি, মহড়া। অর্থাৎ অপরাধ শুধু ঘটছেই না, প্রকাশ্যে ঘটছে, জানান দিয়ে ঘটছে। এই ঘটনাগুলো ছড়িয়ে আছে ঢাকার গুরুত্বপূর্ণ কিছু এলাকায়: ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, গুলশান, বাড্ডা, মতিঝিল, হাতিরঝিল। এই এলাকাগুলো একসময় ছিল শহরের প্রাণকেন্দ্র, এখন সেগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে অপরাধ জগতের ব্যক্তিরা। প্রশ্ন হলো, কেন এমন হয়? এর উত্তর লুকিয়ে আছে অপরাধ কেন্দ্রিক অর্থনীতিতে। অপরাধ মানেই হলো তার সাথে একটা অর্থনীতির যোগাযোগ আছে, আধিপত্যের যোগাযোগ আছে। ঝুট ব্যবসা, ময়লার ব্যবসা, ইন্টারনেটের লাইন, কেবল টিভির লাইন, ডিশ ব্যবসা, পশুরহাটের চাঁদা, পশুরহাট দখল, নির্মাণ টেন্ডার অর্থাৎ কনস্ট্রাকশন কাজ, নির্মাণ কাজ, প্রতিটি খাত এখন কোটি টাকার নিয়ন্ত্রণ খেলা। এবং এগুলো যাদের নিয়ন্ত্রণে চলে যায় তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয় এবং তারা পেশি শক্তি দিয়ে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। তাই আধিপত্য মানেই টাকা, আর টাকা মানেই ক্ষমতা। এই ক্ষমতা দখলের জন্যই চলছে সংঘর্ষ। এক গ্রুপ আরেক গ্রুপকে সরিয়ে দিতে চাইছে, নির্মূল করতে চাইছে, এবং আর সেই সরানোর উপায় হলো টার্গেট কিলিং। ভয়ঙ্কর বিষয় হলো, এই অপরাধের অনেকটাই পরিচালিত হচ্ছে দেশের বাইরে থেকে। বিদেশে বসে নির্দেশ দেওয়া হচ্ছে কাকে টার্গেট করা হবে, কাকে হামলা করা হবে, কোথায় বোমা করা হবে, ইত্যাদি ইত্যাদি। পুরো একটা যেন রিমোট কন্ট্রোল ক্রাইম সিস্টেম কাজ করছে বাংলাদেশে। এবং এটা শুধু পুরনো দাগী অপরাধী নয়, যাদেরকে আমরা নাম শুনতাম, দেখা যাচ্ছে নতুন নতুন অপরাধী যুক্ত হচ্ছে, নতুন মুখ তৈরি হচ্ছে। কারণটা কি? কারণটা হলো বেকারত্ব। অসংখ্য বেকার তরুণ, তাদের কাজ নেই। সেখান থেকে তাদের ভিতরে হতাশা, এসব হতাশ যুবক, আর্থিক সংকটে থাকা মানুষ, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে অস্ত্র, বিনিময়ে দেওয়া হচ্ছে টাকা। একজন শুটার তৈরি করতে সময় লাগছে না। প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কোথায় বা তারা কী করছে? একটি বড় দুর্বলতা হলো, অনেক সন্ত্রাসী জামিনে মুক্ত হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের আমলে। নির্বিচারে মুক্তি দেওয়া হয়েছে দাগী অপরাধীদের, এবং তারা কোথায় আছে সেটা এখন অজানা। কোন জায়গায় গিয়ে, কেউ বিদেশে আছে, কেউ দেশেই লুকিয়ে আছে, আড়ালে আবডালে আছে। যাদের উপর নজরদারি থাকার কথা তাদের অনেকেই এখন নজরের বাইরে, ফলে সুযোগ নিচ্ছে অপরাধী চক্র। আরেকটি সমস্যা হলো পুলিশের নিষ্ক্রিয়তা, যেটা তৈরি হয়েছিল 24-এর পরে।
তাদের সময় লাগছে গুছিয়ে উঠতে, এই সুযোগটাও কিন্তু অপরাধীরা নিচ্ছে। বড় সমস্যা হলো ভয়। ব্যবসায়ীরা চাঁদা দিচ্ছেন, দিতে বাধ্য হচ্ছেন, মুখ খুলছেন না, কারণ অভিযোগ করলেই হামলা, মামলা করলেও নিরাপত্তার নিশ্চয়তা নেই, কারণ তাকে পথের মধ্যে হত্যা করা হতে পারে। ফলে অনেক ঘটনা পুলিশের রেকর্ডে আসছে না, গণমাধ্যম জানতেই পারছে না। অর্থাৎ যা আমরা দেখছি বাস্তব কিন্তু তার চেয়েও বড়। এই খুনগুলোর ধরনও প্রায় একই, টার্গেট ঠিক করা, আগে থেকে অনুসরণ করা, হঠাৎ আক্রমণ করে দ্রুত পালিয়ে যাওয়া। সব কিছুই যেন পরিকল্পিত, সংগঠিত, এবং এটার কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে পার পাওয়া যাচ্ছে না। একটা অপরাধ সিস্টেম গড়ে উঠেছে এই নগরে সহ নানা জায়গায়। এই পরিস্থিতির প্রভাব পড়ছে সমাজের আরও নিচের স্তরে। কিশোর গ্যাং, ছোট ছোট অপরাধী গ্রুপ, তারা বড় সন্ত্রাসীদের ছত্রছায়ায় বেড়ে উঠছে এবং তারাও বড় অপরাধী হয়ে উঠছে। মোহাম্মদপুরের বসিলা, হাজারীবাগ এলাকাগুলো এখন বড় বড় অপরাধের দৃষ্টান্ত। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া, এটাই যেন নতুন বাস্তবতা। ঢাকার অপরাধ জগৎটাকে এখন 5টা স্তরে ভাগ করা যাচ্ছে। একটা হলো জামিনে মুক্ত বড় সন্ত্রাসীরা, যারা জামিন পেয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। বিদেশ থেকে নির্দেশদাতা যারা আছেন তাদের কাজকর্ম। স্থানীয় গ্যাং তৈরি করে করে, কিশোর গ্যাংও আছে, অন্য গ্যাংও আছে, যুবক গ্যাংও আছে, তাদের দিয়ে অপরাধ আধিপত্য বিস্তার করা। রাজনৈতিক ছত্রছায়া, অপরাধীরা কিন্তু রাজনৈতিক ক্ষমতা কাঠামোর ভিতরে অবস্থান নেয় এবং তাদের একটা রাজনৈতিক পরিচয় তৈরি হয়। এবং সব কিছুর একটা বড় দিক হলো এই যে অপরাধ জগৎ, চাঁদাবাজি, তার একটা অর্থনীতি আছে। এই 5টি স্তর যদি না ভাঙা যায় তাহলে অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনীতি। অনেক ক্ষেত্রে অপরাধীরা রাজনৈতিক আশ্রয় পায়, আবার রাজনৈতিক ব্যক্তিরাও কখনো কখনো নিজেদের শক্তি ধরে রাখতে এসব অপরাধীদেরকে সহায়তা করে। একটা কথা তো বলাই হয় যে বাংলাদেশের রাজনীতির দুর্বৃত্তায়ন নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু দুর্বৃত্তায়নের রাজনীতিকরণ নিয়ে কথা তেমন হয়নি। অর্থাৎ আগে দুর্বৃত্তদের 2-1 জন রাজনীতি করত, এখন রাজনীতিবিদরা দুর্বৃত্তদের পালে, এবং উল্টাটাও হয়, দুর্বৃত্তরা রাজনীতিবিদ পালে। এই যে একটা চক্র, এর কারণে রাজনীতিতে দুর্বৃত্তায়নের ঘটছে এবং তারা সমাজকে নিয়ন্ত্রণ করছে। এই পারস্পরিক নির্ভরতা অপরাধকে আরও শক্তিশালী করছে। ফলে প্রশ্নটা শুধু আইনশৃঙ্খলার নয়, ক্ষমতা, অর্থনীতি, রাজনীতির এক জটিল মিশ্রণ, এবং যার কারণে এটি দমন করা কঠিন হয়ে পড়ছে। তাহলে সামনে কি? আইনশৃঙ্খলা বাহিনী বলছে তালিকা হচ্ছে, অভিযান হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো এগুলো কি কার্যকর হচ্ছে? কারণ অতীত বলছে অনেক সময় মূল পরিকল্পনাকারী যারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, একটার পর একটা খুন, প্রকাশ্যে গুলি, হুমকি, চাঁদাবাজি, সব মিলিয়ে সাধারণ মানুষের মনে আসলে কি বার্তা দিচ্ছে? বার্তা দিচ্ছে একটাই, অপরাধীরাই শক্তিশালী, আর কেউ নয়। ঢাকা যে শহর স্বপ্নের, যে শহর সম্ভাবনার, সেই শহর কি আবার আতঙ্কের শহরে পরিণত হবে? এই প্রশ্নের উত্তর এখনও নির্ভর করছে আইনের শাসন কতটা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়, অপরাধীরা কত দ্রুত বিচারের মুখোমুখি হয়, আর সমাজ কতটা একসঙ্গে দাঁড়াতে পারে এই সহিংসতার বিরুদ্ধে। কারণ শেষ পর্যন্ত একটি শহরের নিরাপত্তা শুধু পুলিশের দায়িত্ব নয়, পুরো সমাজের। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।